অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ঘ্যমিত্রা তরফদার। আজকে আমাদের সাথে যুক্ত আছেন এমন একজন মানুষ যিনি মঞ্চের ধুলোবালি মেখে নিজেকে গড়ে তুলেছেন অসামান্য একজন কারিগর হিসেবে। আজকে আমরা তার সাথে কথা বলবো নতুন বাংলাদেশের শিল্প সংস্কৃতির ভবিষ্যৎ এবং নতুন সরকারের কাছে সংস্কৃতি কর্মীদের প্রত্যাশা নিয়ে। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সৃজনশীল নির্দেশক আমিনুর রহমান মুকুল। আমিনুর রহমান মুকুল, স্বাগত আপনাকে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমিও খুশি যে এই সময়ে এই ধরনের একটি সাক্ষাৎকারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে চাই, দীর্ঘদিন ধরে আপনি নাট্যচর্চার সাথে যুক্ত আছেন। বর্তমানে নতুন বাংলাদেশের সংস্কৃতি কর্মী হিসেবে আপনার প্রাথমিক অনুভূতি কি? প্রাথমিক অনুভূতি তো এই নির্বাচনের পরে তো একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে, কারণ আমরা জুলাই গণ আন্দোলনের পর আর যেভাবে মৌলবাদীদের উত্থান দেখেছি এবং যেই রকম করে আমাদের সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে ভাঙা হয়েছে, মাজার আর যেই সাংস্কৃতিক কর্মকাণ্ড যা চলছিল সেগুলোকে যেভাবে ভাঙা হয়েছিল, সেইভাবে আমরা একটু সত্যিকার অর্থেই সাংস্কৃতিক কর্মী হিসেবে ভীত সন্ত্রস্ত ছিলাম। তো সেইখানে এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গেও নানা রকম নতুন বয়ান এবং ভুল বয়ান তৈরি হয়েছে। তো সেই জায়গাগুলোকে ওভারকাম করে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে যে একটা স্বাধীনতার সপক্ষের একটি শক্তিকে বেছে নিয়েছে, সেটা অনেক স্বস্তিদায়ক বলে মনে করি। এবং আমরা একজন কালচারাল কর্মী হিসেবে আমি মনে করি যে এটা আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক পরিবেশ হয়তো তৈরি হবে। থিয়েটার বা নাটককে রাষ্ট্র পরিবর্তনের হাতিয়ার বলা হয়। আমাদের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে সংস্কৃতির ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? তো সেই তুলনায় তো এবারের আন্দোলনে তো সংস্কৃতির ভূমিকা খুবই কম ছিল বলে আমি মনে করি। কারণ আমরা যখন 90-এর গণ আন্দোলন, যেটা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেইখানে কিংবা গণজাগরণ মঞ্চে সংস্কৃতি কর্মীদের যেই পরিমাণ অবস্থান ছিল, কিন্তু গত 15-16 বছরের যেই ফ্যাসিস্ট সরকারের সময়ে যেইভাবে সংস্কৃতি কর্মীরা একদলীয় শাসনের পক্ষে বা একটা দল কেন্দ্রিক হয়ে গিয়েছিল, যেখানে নিরপেক্ষ থাকবার কথা ছিল দলগুলোকে এবং সংস্কৃতি কর্মীদেরকে, সেখানে আমরা দেখেছি একটা পক্ষপাত দুষ্টতা ছিল। এবং সেই কারণেই কিন্তু আমরা জুলাইয়ে সংস্কৃতি কর্মীদের খুব বেশি অংশগ্রহণ দেখতে পারিনি, কিন্তু তারপরও সংস্কৃতি কর্মীরা বিশেষ ভূমিকা রেখেছিল বলতে হবে। কারণ আমরা 17 তারিখ জুলাইয়ের 17-18 পর থেকে সংস্কৃতি কর্মীরা, কিছু কিছু সংস্কৃতি কর্মী যারা ভিন্ন ভাবনা ভাবেন এবং যারা মানুষের মুক্তির কথা বলেন এবং মানুষের স্বাধীনতার সপক্ষে কথা বলেন, তারা মাঠে ছিলেন। সেটাও একটা বড় ভূমিকা রেখেছিল। এবং আমরা দেখেছি যে এরপরে শহীদ মিনারে জমায়েতে ও সংস্কৃতি কর্মীদের বিশাল ভূমিকা ছিল। এবং 3 তারিখে যেই বিভিন্ন রকম পথনাটক হয়েছে সেগুলো তো ভূমিকা ছিল। কিন্তু একেবারে আমি যেই সামগ্রিকভাবে সংস্কৃতি কর্মীদেরকে নামবার কথা ছিল, সেটা তো নামা হয়নি। আপনি বিগত ফ্যাসিস্ট সরকার আমলের যে দলভুক্তের যে কথাটা বললেন, তো বর্তমান নতুন সরকারের কাছে একজন সক্রিয় থিয়েটার কর্মী হিসেবে আপনার প্রধান 3টি দাবি কি থাকবে? প্রথমত আমি মনে করি যে বাংলাদেশের মানুষকে সংস্কৃতিমুখী করে তুলবার মতো একটা পরিকল্পনা দরকার। আমরা আসলে ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থার দিকে বেশি হেঁটেছি। আপনি যদি দেখবেন 55 বছরের স্বাধীনতার পরবর্তী সময়ে ধর্মভিত্তিক দলগুলোকেই বা ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থার দিকেই কিন্তু আমরা ধাবিত হয়েছে। আমাদের কিন্তু সেই অর্থে এই বিষয়টি ছিল না। আমরা সুফি, বাউল, সাধকদের দেশে হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশে বাউলরা গান গেয়েছে, সব মানুষের ভিতরে গান, শান্তিপ্রিয়তা ছিল। তো সেখানে ধর্মকে এনে এক ধরনের অশান্তির জায়গা তৈরি করবার একটা প্রবণতা কিন্তু গত 50 বছরে ছিল, 50-55 বছর ধরে ছিল। তো এই জায়গা থেকে বেরোতে হবে। প্রতিটি সরকারই কিন্তু ধর্মীয়
এই মৌলবাদীদেরকে ভয় পেয়েছে, অথবা ভয় পেয়ে ওদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, অথবা নিজেদের স্বার্থেও ওদেরকে ব্যবহার এবং করেছে। বরাবরের মতোই ধর্ম সংস্কৃতি বিষয়টা যখনই একসাথে আসে বরাবরই ক্ল্যাশ করে। একদম বরাবর 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 ধর্ম অ্যাকচুয়ালি কিন্তু তা ছিল না আমাদের তো না। আমাদের অতীতে কিন্তু দেখবেন ধর্ম এবং সংস্কৃতি দুটো একেবারে পাশাপাশি হেঁটেছে, এবং এখন এই জিনিসটা কেন শান্তিপূর্ণ হচ্ছে, একটা অবস্থান বারবার এই ছিল। জিনিসটা ক্ল্যাশ কেন করছে? ওইটা বললাম যে এই 55 বছরে এই জায়গাটাকে এইরকম একটা বিভেদমূলক রাজনীতির দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সংস্কৃতিমুখী একটা জীবনচর্চা, শিক্ষা এবং মানবিক জায়গাগুলোকে এবং সংস্কৃতির একটা বড় রকমের আবহ তৈরি করা উচিত। যেমন দেখেন আপনি, আপনাকে আরও ভালোভাবে আমি উদাহরণ দিতে পারবো, সেটা হচ্ছে যে বাংলাদেশে যেই স্পেসগুলো আছে সংস্কৃতির, যে সমস্ত স্পেস ছিল, প্রতিটি পাড়ায় আপনি একটা ক্লাব ছিল যেখানে গান হতো। ছোটোবেলা থেকে আমরা ছোট ছোট শিশু সংগঠনের সাথে যুক্ত ছিলাম। এখন কোনো পাড়ায় কোনো শিশু সংগঠন আপনি দেখবেন না যেখানে গান হয়, যেখানে এবং নাচ কেউ হয়, নিয়েও যায় না গান যেখানে করার কবিতা জন্য, হয়। নাচ করানোর জন্য, কবিতা পড়ানোর জন্য কেউ নিয়ে কোনো এখনকার বাবা মারা নিয়ে যেতে দেখি না। না, নিয়ে যায়ও না। এবং আগে আমরা একটা পাড়ায় হাঁটলে প্রতিটা ঘর থেকে হারমোনিয়ামের সুর শুনতে পেতাম, গান শুনতে পেতাম। এখন আমরা সেটা শুনতে পাই না। এখন আমরা নানা রকম ডিজে নাইট টাইটের শব্দ শুনি, অথবা ওয়াজ শুনি। তো এই জায়গাগুলোতে এটা মানে সরকারি পৃষ্ঠপোষকতাই এগুলো হয়েছে বলে আমি মনে করি। এগুলো সরকার চেয়েছে বলে এগুলো হয়েছে, সরকার না চাইলে হতো না। 64 জেলায় 64টা মসজিদ করার চেয়ে 64টা কালচারাল সেন্টার করা দরকার ছিল। তো এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে আপনি কালচারাল ওয়ার্ক করার জন্যে যে সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচারের কথা তারেক জিয়া বলেছেন। হ্যাঁ, তো কিন্তু সেখানে শুধু গান এবং ইয়ের কথা বলা হয়েছে, নাচের কথা বা ড্রয়িংয়ের কথা বলা হয়েছে, কিন্তু এটা তো এত ছোট পরিসর না, অনেক বড় পরিসর। এবং এটার জন্য সত্যিকার অর্থে স্পেস দরকার। আমি যেটা বলছি যে পাড়ায় পাড়ায় যে স্পেসগুলো ছিল, সেই স্পেসগুলো কাদের দখলে, কারা নিয়ে গেছে? আমি আমার অভিজ্ঞতা যদি বলি, আমরা প্রায় 24 বছর ধরে পালাকার নাটকের দলটি করেছি। এই 24 বছর আমরা সবসময় একটা স্পেস লাগে একটা থিয়েটার করবার জন্য। তো আমরা স্পেস খুঁজে পেতাম না, প্রপার ভাড়া দিয়েও কিন্তু আমাদেরকে কেউ জায়গা ভাড়া দেয় না, যেহেতু আমরা নাটকের দল। হ্যাঁ, নাটকে আমি দেখেছি বরাবরের মতোই নাটক করার জন্য কোনো দল ভাড়া পায়, মানে স্পেস ভাড়া দেয় না, কেউ ভাড়া দেয়া হয় না। তো এটা করোনার সময়ে কামাল উদ্দিন নীলু একটা চমৎকার করেছিলেন, অনলাইন সেমিনার করেছিলেন। ওখানে উনি খুব ভালোভাবে বলেছেন যে ওই সময়ই, করোনার সময় বলেছেন যে এখন দরকার প্রতিটি দলকে বা প্রতিটি যারা থিয়েটার প্র্যাকটিশনার আছেন, যারা থিয়েটার নিয়ে প্র্যাকটিস করেন, তাদের জন্য এক একটা ল্যাবরেটরি দেওয়া দরকার, এক একটা স্পেস দেওয়া দরকার, মহড়া কক্ষ দরকার, মানে একটা স্পেস দরকার যেখানে সে তার মতো করে গবেষণা করবে। থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যেতে হলে তো এখন তো নানা রকম মাল্টিমিডিয়া থিয়েটার হয়েছে। এখন তো শুধুমাত্র সংলাপ বা বডি এই জায়গায় নেই থিয়েটার তো অনেক ভার্স একটা তৈরি হয়েছে। তো সেই জায়গায় আমাদের স্পেস নাই যে আমরা এক্সপেরিমেন্ট করব। শিল্পকলায় আপনি একটা ভালো থিয়েটার করতে চাইলে মিনিমাম 6-7 দিন ওই জায়গাটাতে আপনাকে লাইট, সেট, প্রপস, মিউজিক এগুলো নিয়ে রিহার্স করা দরকার, কারণ প্রপারলি এগুলোকে সিং করানোর জন্য, একটা ভালো থিয়েটার করার জন্য। কিন্তু আপনি 7 দিনের জন্য শিল্পকলা পাবেন না, আপনাকে দেবে না। আপনাকে হয়তো 1 দিন, বেশি হলে 2 দিন অথবা 3 দিন, 3 দিনের বেশি আপনাকে দেবেই না। তো আপনি একটা ভালো কিছুটা দলের ক্ষেত্রেও কিন্তু নির্ভর করে কাকে দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে। এবং সত্যি হ্যাঁ, এবং বেছে বেছে দেওয়া হচ্ছে। আমি বলছি যে হ্যাঁ, নিশ্চয়ই বাঁচবো না, বা কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই যারা যোগ্যতা সম্পন্ন, যারা নিজেদেরকে ইতিমধ্যে প্রুফ করেছেন, তাদের জন্য একটা স্পেস, ওই স্পেসটাকে দেওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে নতুন আরেকজনকে আপনি এইটা থেকে বঞ্চিত করবেন। তাহলে তাকে একটা অল্টারনেটিভ স্পেস দেন, যেখানে সে ওই এক্সপেরিমেন্টটা করতে পারে। যিনি যোগ্য
তিনি যদি 7 দিনের জন্য পান, তিনি 7 দিন ওখানে এক্সপেরিমেন্ট করতে পারেন, তাকে অল্টারনেট একটা স্পেস দেন, যে স্পেসে নতুন ছেলেটা 7 দিন এক্সপেরিমেন্ট করতে পারবে। তো আমি বলছি এই জায়গাগুলোর জন্য স্পেস খুব জরুরি, এবং আমি আশা করব যে আমাদের সমাজে যারা আছেন, যারা মানে প্রতিটি এরিয়াতেই এক একটা সামাজিক সংগঠন আছে। সামাজিক সংগঠন বলতে বলছি যে চেয়ারম্যান কিংবা ওয়ার্ড কমিশনার কিংবা কোনো না কোনোভাবে একজন নেতা আছেন। তাদের উচিত যে এই স্পেসগুলো তৈরি করা, যে একটা কালচারাল স্পেস আমরা আমাদের এরিয়াতে রাখবো, 1টি 2টো 3টি, যত বেশি রাখবো ততই এটা সংস্কৃতি মনা হয়ে উঠবে। সংস্কৃতির বিকাশে আরেকটা বড় বাধা হচ্ছিল আমলাতান্ত্রিক জটিলতা। তো এই সিস্টেম পরিবর্তনের বিষয়ে আপনার পরামর্শ কি? আমলাতান্ত্রিক জটিলতা তো সবসময় ছিল, আছে, এবং আমি মনে করি না যে এটা খুব সহজে যাবে। তবে বিশেষ করে আমি বলবো যে শিল্পকলা একাডেমিগুলোকে আরও বেশি স্বাধীন করা দরকার। আমাদের শিল্পকলা একাডেমিগুলোতে এক একটা পরিষদ আছে, কিন্তু পরিষদগুলোর মাধ্যমে শিল্পকলা রান করে না। শিল্পকলা রান করছে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে। তো শিল্পকলা স্বায়ত্তশাসিত হচ্ছে না। শিল্পকলাকে কোনোভাবে মন্ত্রণালয়ের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, মন্ত্রণালয়ের নির্দেশ তাকে পালন করতে হচ্ছে। যে কারণে আমরা দেখেছি জামিল আহমেদের মতো মানুষকে আমরা শিল্পকলার মহাপরিচালক হিসেবে পাওয়ার পরেও ওনাকে ওই জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছে, কাজে লাগাতে আমরা পারিনি। তো এই জায়গাগুলোর মূল এটাই হচ্ছে যে আসলে এটিতে সরকার সরাসরি এখানে ভূমিকা রাখতে চায়। আমরা দেখেছি শিল্প সংস্কৃতি যখনই ফ্লারিশ করেছে, সরকারের বাইরে যত দিন থেকেছে ততদিনই শিল্পকলা ফ্লারিশ করেছে, এবং সরকারি আসলেই এটা বরং প্রজেক্ট, এটা মনে হয় যে সরকারি নির্দেশ পালন করছি, অমুক বিষয়ের ওপর নাটক করো, অমুক বিষয়ের ওপর নাটক করো, এটাই হয়েছে। গত 15 বছরও হয়েছে এবং গত 1.5 বছরও এটা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে এখন বর্তমানে এই নতুন সরকারের আমলে আরও বেশি জনমুখী করতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সরকারের পদক্ষেপ কেমন হওয়া উচিত বলে মনে করছেন? আমি তো মনে করি শিল্পকলা পরিষদের ওপর পুরো জিনিসটাকে ছাড়া উচিত। মানে শিল্পকলার একটা পরিষদ আছে এবং এই পরিষদটি ভোটে নির্বাচিত হয়, কিন্তু আমাদের ঢাকায় আমরা দেখেছি সেন্ট্রালে এটি ভোটে নির্বাচিত হয় না, কিন্তু জেলা শহরগুলোতে সবগুলোতে ভোটে নির্বাচিত হয়। আচ্ছা, জেলা শহরগুলোতে ভোটে যখন নির্বাচিত হচ্ছে, তারপরে এই যে নির্বাচিত পরিষদ, এই পরিষদের মাধ্যমে কিন্তু কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। এটা আরেকটা বিষয়। জেলা সেন্ট্রালে জাতীয় যেই শিল্পকলা একাডেমি, এখানে কিন্তু কোনো অবস্থায় সরকারি ছাড়া, নির্দেশ ছাড়া পরিষদও গঠন হচ্ছে না, এবং সরকারি লোক সরকার বাছাই করছে যে অমুক পরিষদের মেম্বার হবে, অমুক হবে, অথচ এটা ভোটের মাধ্যমে এটা হওয়া উচিত, এবং এটিতে শিল্পীরা ভোট দেয়, শিল্পীরা সদস্য হন শিল্পকলার। তো সেই জায়গায় আসা উচিত বলে আমি মনে করি, এবং এটাকে স্বাধীন রাখা দরকার বলে আমি মনে করি। তৃণমূল পর্যায়ে থিয়েটার পৌঁছে দিতে সরকারের বাজেট বরাদ্দে কী ধরনের আমূল পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন? বাজেট তো নাই, আমাদেরকে তো বাজেট দেওয়া হয় না। এটা পুরো বাজেটের, দেশের যে বাজেট হয় সেটার মাত্র 1% দেওয়া হয় শিল্প সংস্কৃতির পেছনে। তো মাত্র 1 টাকা দিয়ে আপনি কি শিল্প সংস্কৃতি করবেন? এই 18 কোটি মানুষের দেশের মেরুদণ্ডই তো শিল্প সংস্কৃতি, সেখানে যে মাত্র 1%। তো সেই জায়গাটায় আপনার বরাদ্দ তো অবশ্যই বাড়াতে হবে। পাশাপাশি আমি ওইটাই বলছি যে মানুষকে যদি আপনি পুরো এই জাতিকে যদি একটা শিল্পমুখী, শিল্প সংস্কৃতিমুখী আপনি একটা জাতিতে রূপান্তর করতে পারেন, তাহলে কিন্তু এই জায়গাগুলো পরিবর্তন হবে। কর্পোরেট যেই ইয়েগুলো আছে, হাউসগুলো আছে, বা যেই কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু শিল্প সংস্কৃতিতে ওদের CSR করে না, খুব কম, খুবই কম। তো কিন্তু উচিত যে ওখানে ব্যয় করা। তো এইটা তৈরি হবে তখনই যদি আমাদের সমাজে সরকার থেকে ওই সরকারের কার্যক্রমে সংস্কৃতিমুখী সমাজ ব্যবস্থার দিকে যায়।
ঢাকা ঢাকা ছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে নাট্যচর্চার জন্য পর্যাপ্ত এবং আধুনিক মঞ্চের অভাব কিন্তু মানে বরাবরই আছে। তো এই সমস্যার সমাধানে সরকারের তাৎক্ষণিক কী করণীয় হতে পারে? আমি খুব বেশি মানে অডিটোরিয়াম বেসড জায়গার কথা মনে করি না। আমি মনে করি স্পেস ক্রিয়েট করা দরকার। এখন স্পেসটা শুধুমাত্র অডিটোরিয়াম দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। দেখেন থিয়েটার কিন্তু সারা বিশ্বের থিয়েটারের দিকে যদি আমরা দেখি তো থিয়েটার শুধুমাত্র প্রসেনিয়ামের ভেতরে সীমাবদ্ধ নয়। থিয়েটার আমরা দেখেছি ব্রাজিলে থিয়েটার সংসদেও হয়েছে, ওদের সংসদের মধ্যেও থিয়েটার হয়েছে। সো এবং সংসদ সদস্যরা ওখানে পার্টিসিপেট করেছে। তো লেজিসলেটিভ থিয়েটার বলে, এটাও অগাস্তো বোয়াল করেছেন। তো আমি বলছি যে থিয়েটার তো এক জায়গার নয়, এটার জন্যে আপনি শুধু বড় বড় অডিটোরিয়াম করলে এটা হবে না। আপনি স্পেস ক্রিয়েট করেন না, ছোটো ছোটো স্পেস করেন, মুক্তমঞ্চ করেন, যেখানে একটা মুক্তমঞ্চ হয় সেটার জন্য আপনি ওখানে নাটক করার জন্যে কিংবা একটা কালচারাল ওয়ার্ক করার জন্য আপনাকে দিতে হয় 25 থেকে 30,000 টাকা। এগুলো মানে টু মাচ, যেখানে আপনার এই সংগঠনগুলোর আয় নেই, মানে জিরো বাজেটের সংগঠন এগুলো, এবং নিজেদের চাঁদা দিয়ে এরা ইয়ে করে, সরকারি পৃষ্ঠপোষকতা তো নেই। তো সেইখানে আপনি একটা খোলা জায়গায় একটা স্পেস ক্রিয়েট করলেন, অথচ বললেন যে সেখানে আপনাকে 25,000 টাকা দিতে হবে। ইয়ের কথাই বলছি আমি, কি বলে, রবীন্দ্র সরোবর ধানমন্ডিতে। তো আপনি এই জায়গাগুলো কিন্তু ওপেন ছিল, আমরা রবীন্দ্র সরোবরে আমরা ফ্রি করেছি যখন প্রথম, কিন্তু এগুলোকে কে এই সমস্ত জায়গাগুলোতে দখল নিচ্ছে এবং কে এই টাকাগুলো নির্ধারণ করছে? কারা? এই তো সিটি কর্পোরেশন কিংবা লোকাল ইয়েরা। কেন? বলছি যে তাহলে আপনি সংস্কৃতি চান না, আপনি সাংস্কৃতিক কার্যক্রম আপনার দেশে হোক চান না। তো সেই জন্য বলছি যে আপনাকে বড় বড় স্পেস ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা নেই, বড় বড় অডিটোরিয়াম তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি জায়গা দিতে হবে, সুযোগ করে দিতে হবে, সে অটোমেটিক ফ্লারিশ করবে। এবং আপনি যদি সংস্কৃতিমুখী করেন তাহলে আমি আমার ছেলেটাকেও লেখাপড়ার পাশাপাশি এইটা করাবো। এবং আমি তো মনে করি যে লেখাপড়ার পাশাপাশি লেখাপড়া আসলে এখন এমন একটা সময় এসেছে, এখন আসলে লেখাপড়া সার্টিফিকেট এগুলোর কোনো দাম নেই অ্যাকচুয়ালি। মানে আপনি যদি চান যে আপনি থিয়েটার করবেন, আপনার উচিত ছোটোবেলা থেকেই এই থিয়েটার নিয়েই লেখাপড়া করা। আপনার দরকার নেই আপনার অন্য কিছু করা। আপনি থিয়েটার রিলেটেড জিনিসপত্র পড়লেই আপনি পদার্থবিজ্ঞান পড়বেন, আপনি সামাজিক বিজ্ঞান পড়বেন, আপনি সব কিছু পড়বেন, কারণ এটি 64 কলা সমন্বিত, এটি শিল্প মাধ্যম। তো সুতরাং কিন্তু তাকে একটা ওই যে সার্টিফিকেট নেওয়ার জন্য তাকে মাস্টার্স পর্যন্ত পড়তে হচ্ছে, শুধু ওই সময়টা ব্যয় করতে হচ্ছে। তো এই সময়টা সে যদি এই জায়গায় করতো তার স্কিল আরও বাড়তো। এবং এখন তো সেই সময়, এখন তো সার্টিফিকেট আমাদেরকে এখন ইন্টারভিউ দিয়ে সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি ছাড়া তো আপনি অন্য কোনো চাকরিতে তো আপনার সার্টিফিকেট লাগছে না, আসলে আপনার স্কিল লাগছে। আপনার যে সার্টিফিকেটগুলো লাগছে সেগুলো তো আপনি কোর্স করছেন। আপনার নানা রকম কোর্স আছে, থিয়েটারের উপর নানা রকম কোর্স আছে, দেশে আছে বিদেশে আছে। ফিল্ম নিয়ে যদি পড়তে চান তাহলে সেটার জন্য কোর্স আছে, 3 মাস 1 মাস 1 বছর 2 বছর 3 বছরের কোর্স আছে। আপনি সেটা করে আপনি ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি আপনার জায়গায় যেতে পারেন। আপনি আপনার যে ক্রিয়েটিভিটি সেটাকে আপনি ওখানে ফ্লারিশ করতে পারেন। কিন্তু আমরা এই সমাজ ব্যবস্থা তৈরি করছি না, এবং আমরা আমাদের ফ্যামিলিগুলোকে মনে করিয়ে দিয়েছি বা পরিবারগুলোকে মনে করিয়ে দিয়েছি যে পড়াশোনা আগে, তারপরে এটা পাশাপাশি ওয়ার্ক। এটা পাশাপাশি না। একজন ফুটবল প্লেয়ার সে ক্লাস 6 থেকে কেন যে ঢুকছে, কি বলে, মানে এই স্কুলে বিকেএসপিতে কেন পড়ছে? কারণ ওখানে ও ফুটবলের জন্যই পড়ছে কিংবা ও ক্রিকেটের জন্যই পড়ছে। সো এরকম ইনস্টিটিউট তো আরও অনেকগুলো হওয়া উচিত ছিল, যেখানে থিয়েটার নিয়ে পড়বে এবং থিয়েটার নিয়ে বা গান নিয়ে পড়বে কিংবা মিউজিক নিয়ে পড়বে কিংবা ফিল্ম নিয়ে পড়বে। এখনও কেন মানে থিয়েটারটাকে এখন একটা পেশা হিসেবে কেন এখনও মেনে নিতে পারছি না? থিয়েটারটাকে পেশাদার আমরা এখনও করতে পারিনি, অথচ থিয়েটার একসময় কিন্তু পেশাদার ছিল।